আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে অ্যাডমিশন প্রোগ্রামে আমি রয়েছি মোহাম্মদ ওবাইদুল্লাহ। তো আজকে মূলত তোমাদের সাথে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তার মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কাল আমরা বইয়ের মধ্যে যে ধারায় আমরা পড়ে থাকি আমরা সেটা পড়বো, তবে একটু অন্যরকমভাবে। তো সেই অন্যরকমটা কেমন, আশা করি আজকে আমাদের পুরো ক্লাসে যে আলোচনা থাকবে সেই আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। তো শুরুতেই আমি একটা কথা বলে রাখতে চাই, সাধারণত ক্রিয়ার কাল এটা বইয়ের মধ্যে যেভাবে উপস্থাপন করা হয়েছে যে সংজ্ঞা দিয়ে, তো আজকে আমরা পুরো ক্লাস জুড়ে কোনো সংজ্ঞা পড়ব না। আজকে আমাদের পুরো ক্লাস জুড়ে একটাই মোটিভ থাকবে, যে একটাই উদ্দেশ্য থাকবে, যে পুরো ক্লাসে আমরা মূলত যে কাজটা করে থাকবো সেটা হচ্ছে যে আমরা চেনার উপায় দিয়ে ক্রিয়ার কালটা বোঝার চেষ্টা করব, এবং ক্রিয়ার কালের যে প্রকারভেদগুলো সেগুলো সবগুলোর মধ্যেই যে চেনার উপায় রয়েছে, তো সেই চেনার উপায় দিয়ে মূলত বোঝার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়ার কালে এগোই। তো ক্রিয়ার কাল মূলত কি সেটা নিয়ে যদি প্রথমেই একটা ইন্ট্রো দেই, তাহলে ছোট্ট করে বলতে হবে যে মূলত যে সময়ে যে কালে কাজ সংগৃহীত হয় তাকে মূলত ক্রিয়ার কাল বলে। তো এটা ইংলিশে বলে থাকে টেন্স, তো ইংলিশে তো স্ট্রাকচার থাকে, তো বাংলায় সংজ্ঞা দেওয়া থাকে বইয়ে। কিন্তু আজকে আমরা চেষ্টা করব যে সেই সংজ্ঞা বা স্ট্রাকচার কোনোটাই আমরা পড়বো না। আমাদের ক্রিয়ার কালের মধ্যে মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চেনার উপায় দিয়ে পড়বো। তো এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। তো প্রথমেই আগে জেনে নিব যে ক্রিয়ার কাল মূলত কত প্রকার। ক্রিয়ার কাল আমরা সবাই জানি 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এগুলোর আলাদা করে সংজ্ঞা বোঝানোর খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপরেও যদি একটু ছোট করে বলি যে এরকম অতীতকাল মানে হচ্ছে যে কাজটা আগে হয়ে গিয়েছে, বর্তমানকাল মানে হচ্ছে যে কাজটা এখন হচ্ছে, বর্তমানে হচ্ছে, আর পরে যে কাজগুলো হবে তাকে বলা হচ্ছে মূলত ভবিষ্যৎ। এই হচ্ছে মোটামুটি কালের যে 3টা প্রকার সেগুলো। তবে এই কালগুলোর মানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সেগুলোর কি রয়েছে, আরও প্রকার রয়েছে। আজকের ক্লাসে মূলত সেই প্রকারভেদগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর আরেকটা কথা শুরুতে বলতে চাই যে আজকের ক্লাসটা একটু 2 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের ক্লাসের প্রথম ভাগে আমরা মূলত হচ্ছে ক্রিয়ার কালের যে চলিত ভাষা সেটা পড়ব, আর পরের ভাগটাতে আমরা মূলত হচ্ছে সাধুটা পড়ব। তো আমরা প্রথমে আগে চলিত বুঝে নিব, কারণ চলিত বুঝে নেওয়ার পর আমাদের সাধুটা বুঝতেও অনেকটা সহজ হবে। তো আশা করি কিভাবে আমরা ক্লাসটা সাজিয়েছি তার একটা সম্যক ধারণা দিতে পেরেছি। তো এখন আমরা বিস্তারিত চলে যাব। তো আমরা এখন পরের ধাপে দেখতে পাচ্ছি যে এখানে আমরা অতীতকালের যে প্রকারভেদ সেটা আমরা এখন পড়ছি। অতীতকালের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি? 1 সাধারণ অতীত, 2 নৃত্যবিত্ত অতীত, 3 ঘটমান অতীত, এবং 5 পুরাঘটিত অতীত। এখন এই যে 4টা প্রকার, এই 4টা প্রকারকে আমরা মূলত বোঝার চেষ্টা করব। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে এই 4টা প্রকার কি, তো সাধারণ বলতে আমরা মূলত যেটা বোঝাই, যদি সংজ্ঞার দিকে যাই আর কি, ওইভাবে যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে সংজ্ঞা দিয়ে আলাদা করে বোঝাচ্ছি না, আমি একটা তুলনা দিচ্ছি। যেহেতু আমি বলেছি যে ক্লাসে সংজ্ঞা বলবো না, মানে ক্লাসের সংজ্ঞা না বলেই যেহেতু বোঝানোর একটা টার্গেট নিয়েছি, তো আমি মোটামুটি তুলনা করে বুঝিয়ে যাই। যেমন সাধারণ অতীত বলতে হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে পাস্ট সিম্পল, এরকম। আচ্ছা, নৃত্যবিত্তটা আমাদের বাংলাতে একদম নতুন। নৃত্যবিত্তটা কি সেটা আমি একদম যখন নৃত্যবিত্ত বোঝাবো তখন বলবো। তো এখন যদি একটু নৃত্যবিত্ত সম্পর্কে আলাদা করে বলে নেই, তাহলে হচ্ছে এরকম বলা যায় যে নৃত্যবিত্ত হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতো, বারবার হতো, সেই কাজটাকেই মূলত নৃত্যবিত্ত অতীত বলা হয়ে থাকে। ঘটমান যেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস, আর পুরাঘটিত হচ্ছে পারফেক্ট। ইংলিশে আমরা এটা এরকম বলে থাকি। এখন এটা তো আর ইংলিশে পড়লে হবে না, বাংলায় পড়তে হবে, আবার নির্ণয় করতে হবে কোনটা কোন অতীত, সেটা খুব স্পষ্টভাবে নির্ণয় করতে হবে। তো চলো দেখি কিভাবে নির্ণয় করা যায় সংজ্ঞা ছাড়া।
তো আমরা অতীতকালের প্রথমে আমরা উদাহরণ দেখি, মানে সাধারণ বোঝার জন্য আমরা উদাহরণ দেখি। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে এইভাবে কেন লিখলাম, মানে সাধারণে সে কাজ করলো, তুমি কাজ করলে, আমি কাজ করলাম, আবার এখানে হচ্ছে লাল কালি দাদা দাদা লিখে রেখেছি, মানে এরকমটা কেন লিখলাম? হ্যাঁ, এরকমটা লেখার তো অবশ্যই একটা কারণ রয়েছে। তো সেই কারণে আমি কথা বলবো। প্রথমত যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে সাধারণের মধ্যে আমি 3টা বাক্য কেন নিলাম। আচ্ছা, 3টা বাক্য যে কারণ নিলাম সেটা হচ্ছে আমাদের পুরুষ কিন্তু 3টা, মানে পুরুষ বলতে কি বোঝাচ্ছি, পার্সন হচ্ছে 3টা। একটা হচ্ছে মূলত সে বলতে অন্য পুরুষ বোঝাচ্ছে, আর তুমি বলতে এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মধ্যম পুরুষ, আর আমি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মূলত উত্তম পুরুষ। তাহলে আমরা এই 3টা পুরুষ এখানে রাখার চেষ্টা করেছি। এবং যখনই যে প্রকারটা আমরা বুঝবো সেই প্রকারটা আমরা পুরুষ দিয়ে বোঝার চেষ্টা করব। আর এই সাধারণ এখানে আমরা 3টা পুরুষ দিতে, সে কাজ করলো, তুমি কাজ করলে, আমি কাজ করলাম, এই জন্য এখানে 3টা বাক্য হয়েছে। আর যেগুলো এই যে ল লে লাম, যেগুলো লাল কালি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে চেনার উপায়। আচ্ছা, এখন প্রশ্ন একটা হতে পারে, এইগুলো যে চেনার উপায় হলো, চেনার উপায়গুলো কিভাবে বের করলাম? আমি কি আমার মন গড়া চেনার উপায় লিখলাম? বিষয়টা কি আমার মন গড়া? না, বিষয়টা তো একদম মন গড়া না। একটা নিয়ম তো অবশ্যই রয়েছে। সেই নিয়মটা কি সেটা একটু বিস্তারিত বলার চেষ্টা করব, কারণ আমি প্রথমেই বলে দিব, পরের বার কিন্তু আমি মানে পরেরগুলো যখন বোঝাতে যাব তখন কিন্তু এত বিস্তারিত যাব না। তো তার কারণে এখন যে নিয়মগুলো বলে দিব সেই নিয়মগুলোই কিন্তু অনেক বেশি কাজে লাগবে। কারণ প্রতিবারই নিয়ম বলতে গেলে দেখা যাচ্ছে যে বারবার একটা কথা বললে ক্লাসের মনোযোগটা হারাবে। আচ্ছা, তো সে কাজ করলো, এখানে আমরা লটা হচ্ছে চেনার উপায়। মূলত ক্রিয়াপদের মধ্যে, এটা তো ক্রিয়াপদ, এই যে করলো এটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের মধ্যে ধাতুটা বের করতে হবে, ধাতুটা বের করে দিয়ে তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাদ বাকিটাই হচ্ছে চেনার উপায় হবে। তাহলে আমি ধাতু নির্ণয় করব কিভাবে? ধাতু নির্ণয় করা খুবই সহজ কাজ। আমরা কোনো একটা ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদকে তুই তুকারি করব, মানে তুই বলে সম্বোধন করব। তো তুই বলে সম্বোধন করলে যে কোনো ক্রিয়াকে আমি যদি তুই বলে সম্বোধন করি তাহলে দেখা যায় তার ধাতুটা পাওয়া যায়। সবগুলো না, অধিকাংশ, আমি সবগুলো বলছি না, আমি বলছি অধিকাংশ এরকমটা হয়ে থাকে। তো সে কাজ করলো, তুই কাজ কর, এটা হচ্ছে ধাতু। অতিরিক্ত কি আছে? ল। এই যে অতিরিক্ত যে ল আছে, এই লটা হচ্ছে এখানে চেনার উপায়। তাহলে তুমি কাজ করলে, এখানে কর এটা হচ্ছে ধাতু, তাহলে এখানে লে এটা হচ্ছে অতিরিক্ত। তাহলে আমি কাজ করলাম, তাহলে কর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধাতু, আর লাম হচ্ছে চেনার উপায়। তাহলে আমি যদি এখন এই অতীতকালে, বা আমি এত কথা আমার মনে রাখার দরকার নেই, আমি যদি কোনো ক্রিয়াপদের শেষে ল লে লাম, দেখতে পাই তাহলে সেটাকে আমি সাধারণ অতীত বলবো। এটা হচ্ছে একদম আমার মাথার মধ্যে মুখস্থ থাকবে। তাহলে আমি কোনো স্ট্রাকচার মুখস্থ করলাম না, আমি কোনো সংজ্ঞা মুখস্থ করলাম না, আমি শুধুমাত্র চেনার উপায়টা মনে রাখলাম। এবং চেনার উপায়টা মনে রাখার যে উপকারিতা, চেনার উপায় মনে রাখার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে আমার পুরো বাক্যটা পড়া লাগছে না, আমার শুধুমাত্র ক্রিয়াপদটাও পুরোপুরি দেখা লাগছে না, আমার শুধুমাত্র এইটা বোঝা লাগছে যে ওই ক্রিয়াপদের শেষে ধাতু রয়েছে, মানে ক্রিয়াপদের মধ্যে যে ধাতু রয়েছে, ধাতুর শেষের পরের যে অংশটা, সেই অংশটা কি সেটার দিকে তাকাতে হবে। আমি শুধুমাত্র সেইটার দিকে তাকিয়েই চট করে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমি জিনিসটা বুঝে ফেলবো যে এটা কোন কাল। তবে হ্যাঁ কিছু রয়েছে যেগুলোর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু কিছু জায়গা, আমি সেই জায়গাগুলো তো আলোচনা করবোই নিশ্চয়ই, সেই জায়গাগুলো কিন্তু আমাদের অর্থটা বোঝাটা প্রয়োজন, তবে সব জায়গায় অর্থ বোঝা প্রয়োজন না। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই আনবো। সাধারণত আমি জেনেই ফেললাম সাধারণ অতীতকাল কীরকম হবে,
যদি আমি ক্রিয়াপদের শেষে ল লে লাম যদি দেখতে পাই তাহলে সেটা কি হবে? সাধারণ অতীতকাল হবে। তবে এটা চলিত ভাষায়, সাধু ভাষায় কিন্তু মোটেও এরকম না। আমি তো বলেইছি প্রথম ভাগে আমরা চলিত ভাষা দেখব এবং পরের পার্টটাতে আমরা সাধু ভাষা দেখব। আচ্ছা, এরপর আমি যদি পরের লাইনে চলে যাই, নৃত্যবৃত্ত, সে কাজ করতো, তুমি কাজ করতে, আমি কাজ করতাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ত তে তাম, ত তে তাম, এখানে মূলত কি হচ্ছে? এই তটা হচ্ছে অতিরিক্ত, তারপর তেটা হচ্ছে অতিরিক্ত, তামটা হচ্ছে অতিরিক্ত। ত তে তাম এখানে চেনার উপায়। তাহলে সহজ বিষয় যে যদি ক্রিয়াপদের শেষে ত তে তাম থাকে, যদি ক্রিয়াপদের শেষে ত তে তাম থাকে তাহলে মূলত কি হবে? সেটা নৃত্যবৃত্ত অতীতকাল হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঘটমান। ঘটমান হচ্ছে সে কাজ করছিল, তুমি কাজ করছিলে, আমি কাজ করছিলাম। এখানে ধাতু হচ্ছে কর। ধাতু তো সব জায়গায় একই রকম থাকবে, যেটা ধাতু তো বারবার পরিবর্তন হবে না। নিশ্চয়ই ধাতু পরিবর্তন হবে না। ধাতু যেহেতু পরিবর্তন হবে না, এই জন্য ধাতু থেকে মূলত হচ্ছে ক্রিয়া, মানে অতীত কোন কাল আর কি, মূলত কোন কাল, এটা তো কখনোই নির্ণয় করা যাবে না। ধাতু তো সেমই থাকবে। এখন ওই ধাতুর সাথে এক্সট্রা যেটা রয়েছে ওইটা দেখেই মূলত চিনতে হবে। এখানে এক্সট্রা কি রয়েছে? ছিল, ছিলে, ছিলাম। আচ্ছা, এই হচ্ছে মূলত ছিল, ছিলে, ছিলাম। এটা হচ্ছে কি চেনার উপায়। এর পরেরটা যদি আমি খেয়াল করে দেখি তাহলে আমি দেখব যে পুরাঘটিত, সে কাজ করেছিল, তুমি কাজ করেছিলে, আমি কাজ করেছিলাম। এখানে খুব ভালো করে দেখতে হবে, এখানে কিন্তু ছিল আর এখানে একার ছিল, একার ছিলে, একার ছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে ঘটমান আর পুরাঘটিতের মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে? ঘটমান আর পুরাঘটিত একই রকম। অনেকে কি হয় ঘটমান এবং পুরাঘটিতকে একদম সেম বানিয়ে ফেলে। দেখতে কিন্তু তারা দুইজনেই উভয়ই এক। এই উভয় এক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য খুবই কম। আর পার্থক্য যখন কম হয়, তখন কি সেটাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পার্থক্য যদি বেশি হয় তাহলে দেখা যায় ভুলটা কম হয়, কিন্তু একরকম হওয়ার কারণে দেখা যায় ভুলটা বেশি হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র পার্থক্যটা হবে হচ্ছে একার দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একার রয়েছে আর এখানে একার নেই, এইটা দিয়ে মূলত আমাদের পার্থক্যটা তৈরি করতে হবে। তাহলে এখানে একার ছিল, একার ছিলে, একার ছিলাম, কাজ করছিল আর এখানে কাজ করেছিল, এতটুকুই পার্থক্য। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের মূল বোঝার জায়গা। আমরা যদি এখন এই চেনার উপায়গুলোকে কি করব, একটু যদি আলাদা করে দেখার চেষ্টা করি, তাহলে অতীতে আমরা দেখতে পাচ্ছি অতীতে কি রয়েছে? অতীতে হচ্ছে ল, লে, লাম। তারপর নৃত্যবৃত্ত অতীত ত, তে, তাম। আচ্ছা, এরপর হচ্ছে ঘটমান অতীত হচ্ছে ছিল, ছিলে, ছিলাম। আর হচ্ছে পুরাঘটিত অতীত হচ্ছে একার ছিল, একার ছিলে, একার ছিলাম। আচ্ছা, এখন এবার যদি আরেকটু আলোচনা করি এই বিষয়টাকে নিয়ে, যেমন অনেকেই বলতে পারে শুধুমাত্র কি ল, লে, লাম, ত, তে, তাম, ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলাম, এইভাবে যদি আমি চেনার উপায়টা মনে রাখি তাহলে কি আমার হয়ে যাবে? হ্যাঁ, তাহলে আমার অবশ্যই হয়ে যাবে। তবে তারপরে একটু কথা রয়েছে। সেই তবেটা কি? একটু কথা কি? কথাটা হচ্ছে এটা তো চলিত ভাষায় সেটা ঠিকই আছে, কিন্তু সবসময় যে এরকম ভাবেই আসবে তা কিন্তু না। আপনি বলে সম্বোধন তো করতে পারেন, পারে কি না? অবশ্যই পারে। তাহলে আপনি যখন সম্বোধন করবে তখন কি হবে? তখন কি পরিবর্তন হবে? হ্যাঁ, তখন অবশ্যই পরিবর্তন হবে। তবে মাথায় রাখতে হবে সেখানে পরিবর্তনটা হচ্ছে এটার সাথে মিল রেখে, অর্থাৎ সেখানে যে পরিবর্তনটা হবে ওই পরিবর্তনটা মূলত এই ল, লে, লাম, ত, তে, তাম, ছিল, ছিলে, ছিলাম, ছিল, ছিলাম এটার সাথে রেখে, এটাকে পাল্টে না। অর্থাৎ মনে রাখতে হবে আমরা যখন কোনো কিছুকে আপনি বলে সম্বোধন করি, এই আপনি বলে সম্বোধন করলে যেটা করি সেটা হচ্ছে সেখানে এক্সট্রা একটা ন যুক্ত করে থাকি। এখানেও কিন্তু সেরকমটা হবে। তাহলে আমি যদি বিষয়টা যদি এরকম দেখি, সে কাজ করলো, আমি কি বললাম? তিনি কাজ করলেন।
তাহলে মূলত এখানে যেটা হবে সেটা হচ্ছে তিনি কাজ করলেন, আবার আপনি কাজ করলেন, আমি কাজ করলাম। তাহলে এখানে ল লেলামের জায়গায় লেন লেনলাম হয়ে যাবে। এই ল লেলাম এটা কি হয়ে যাবে? লেন লেনলাম। তাহলে খুব সিম্পল, একই রকম, জাস্ট ও একটু নয়ের সাথে একটা পরিবর্তন করে ফেলছে। আর লামটা তো পরিবর্তন হবে না, কারণ নিজেকে তার আপনি বলা যাচ্ছে না। এখানে ল থাকবে আর তখন কি হয়ে যাবে? লেন হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? তেন তেনতাম। আর এখানে তিনি কাজ করছিলেন, ছিলেন ছিলেন ছিলাম। আর এখানে কি হবে? এই পুরা ঘটিতের বেলায় যেটা হবে সেটা হচ্ছে এ ছিলেন, এ ছিলেন, এ ছিলাম। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমার এই এতটুকু পরিবর্তন বোঝাটা খুব মুশকিল হবে না। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এই ল লেলাম, তাহলে এটা কি হয়ে যাবে? লেন লেনলাম, ত তেতাম, তেন তেনতাম, ছিল ছিল ছিলাম, এ ছিলেন, এ ছিলেন, এ ছিলাম। আর না, ছিল ছিল ছিলাম হচ্ছে ছিলেন ছিলেন ছিলাম, আর এ ছিল, এ ছিল, এ ছিলাম হচ্ছে এ ছিলেন, এ ছিলেন, এ ছিলাম। এই হচ্ছে পার্থক্য। তাহলে এই বিষয়টা খুব সহজ। তাহলে আমাদের শুধুমাত্র চেনার উপায় দিয়েই আমরা মনে রাখতে পারছি। তাহলে চেনার উপায় দিয়ে মনে রাখার বিষয়গুলো তো আমরা বুঝলাম। তা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটু উদাহরণ দেখতে পারি। উদাহরণে আমরা খেয়াল করে দেখছি, শিকারী পাখিটি গুলি করলো। এই যে শিকারী পাখিটি গুলি করলো, এখানে কি রয়েছে? এখানে এই যে ল করলো, এটা কি হয়ে যাচ্ছে? এটা মূলত হচ্ছে এই শেষে ল থাকার কারণে মূলত কি হয়ে গেল? সাধারণ অতীত হয়ে গেল। কারণ আমরা পড়েছি ল লেলাম, যেটা বলছিলাম আর কি শুরুতেই, যে আমাদের যদি এই চেনার উপায়টা জানা থাকে, তাহলে সুবিধাটা হচ্ছে এটাই যে চেনার উপায় জানা থাকার ফলে মূলত আমাদের ওই পুরো বাক্য না পড়ে ক্রিয়াপদের মধ্যে যে চেনার উপায়টা রয়েছে ওটাই বের করা। এটাই হচ্ছে মূলত আমরা এইভাবে মূলত বের করব। তারপর যদি পরে উদাহরণটা দেখি, নিত্যবৃত্ত অতীত বলছে আমরা রোজ সকালে নদী ভ্রমণ করতাম। এই যে রোজ সকালে নদী ভ্রমণ করতাম, তাম ততে তাম, তাহলে এখানে কি হলো? এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত হলো। আচ্ছা, এরপর হচ্ছে গতকাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। এই যে পড়ছিল, পড়, তুই পড়, তাহলে এটা ধাতু। আর ছিলটা হচ্ছে ছিল, ছিলে, ছিলাম, সেখানকার ছিল, ঘটমান অতীত। আচ্ছা, এরপর হচ্ছে পুরাঘটিত অতীত। তাহলে সেবার তাকে সুস্থই রেখেছিলাম, এখানে দেখেছিলাম, দেখ, ঠিক আছে। তারপর কি? এছিলাম, দেখ, এছিলাম। তাহলে এখানে কি হলো? পুরাঘটিত অতীত আমরা বুঝতে পারলাম। তাহলে ওই যেটা বললাম, ঘটমান অতীত থেকে পুরাঘটিত পার্থক্য করার পদ্ধতি হচ্ছে ঘটমানে একার থাকবে আর পুরাঘটিততে একার থাকবে না। এই হচ্ছে মোটামুটি পার্থক্য। তো এই পার্থক্যগুলো খেয়াল করলে আমাদের কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায়। আমরা কি করলাম? চেনার উপায় পড়লাম, আবার ওই চেনার উপায়গুলো কিভাবে নির্ণয় করতে হবে সেই উদাহরণগুলোও দেখলাম। তার মানে মোটামুটি কিন্তু আমরা এটা প্রুফ করতে পেরেছি যে হ্যাঁ, সংজ্ঞা ছাড়া বের করা সম্ভব। তো এটা তো গেল অতীতের জন্য। বর্তমানের জন্য কি? হ্যাঁ, বর্তমানের জন্য তো রয়েছেই। আমরা যদি এখন বর্তমানকালে চলে যাই, বর্তমানকালের প্রকারভেদগুলো হচ্ছে কিরকম, কি দেখি। একটা হচ্ছে সাধারণ বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান, ঘটমান বর্তমান, আর হচ্ছে পুরাঘটিত বর্তমান। আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে এই যে সাধারণ বর্তমান এবং ঘটমান বর্তমান আর হচ্ছে পুরাঘটিত বর্তমান, এটা ফার্স্টে পড়ে নিব। এরপর নিত্যবৃত্ত বর্তমান যেটা রয়েছে, এই নিত্যবৃত্ত বর্তমানটা মূলত হচ্ছে আমরা একটু পরে পড়বো। মানে নিত্যবৃত্ত বর্তমানে একটু ঝামেলা আছে, তো ঝামেলা না, একটু কৌশলগুলো জেনে নিব আর কি। আচ্ছা, এবার সাধারণ বর্তমানে আমরা প্রথমে দেখে ফেলি। সাধারণ বর্তমানে কি রয়েছে? সে কাজ করে, তুমি কাজ করো, আমি কাজ করি। যাই হোক, এখানে কিন্তু আমি একটা কথা বলে রেখেছি, সেটা হচ্ছে যে এই সাধারণ বর্তমানে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত ওই যে সে, তুমি, আমি, মানে অন্য পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে উত্তম পুরুষ, এইগুলো এখানে দেখা যাচ্ছে। তো কারণ কি, ওই যে তিনটা পুরুষে যদি হয় তাহলে পরে চেতন উপায়গুলো বের করতে মূলত এই সিস্টেমটা করা হয়েছে। এই কারণে এই প্যাটার্নটা নেওয়ার মূল কারণই হচ্ছে যে ওই চেনার উপায়গুলো আর কি বের করা।
চেনের উপায়টা এইভাবে বের করতে সহজ হয়। আচ্ছা, তো এখানে কি ওইখানে একার মূলত কর, আর এখানে অতিরিক্ত কি একার, তারপর এখানে অতিরিক্ত মূলত কি, এখানে অতিরিক্ত হচ্ছে ওকার, আর এখানে কি ইকার। আচ্ছা, এরপরে কি এখানে হচ্ছে ঘটমান, সে কাজ করছে, তুমি কাজ করছো, আমি কাজ করছি, তাহলে এখানে কি হচ্ছে ছে, ছো, ছি, এইগুলা। আচ্ছা, এরপর যদি আমি দেখি পুরাঘটিত, সে কাজ করেছে, তুমি কাজ করেছো, আমি কাজ করেছি। আচ্ছা, এটা দেখে আমরা কি বুঝলাম? এটা দেখে আমরা বুঝলাম হচ্ছে যে আমরা অতীতকালে যেরকমটা দেখেছিলাম, অতীতে আমাদের দেখা হয়েছিল যে অতীতে আমরা যে বিষয়টা খেয়াল করেছিলাম সেটা হচ্ছে যে সেখানেও কিন্তু আমরা ওই ঘটমানের সাথে পুরাঘটিত পার্থক্য একারে দেখতে পেয়েছিলাম, এখানেও আমরা ঘটমানের সাথে পুরাঘটিত একারে দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এই যে বর্তমান কালের যে চেনার উপায়গুলো, সেই চেনার উপায়গুলোর সাথে একটু পরিচিত হই। তবে তার আগে নিত্যবিত্ত বর্তমান কালের একটু প্রয়োগটা দেখে নিব, কারণ চেনার উপায়টা যদি আরেকটু পরে দেখি তাহলে ভালো হয়। কিন্তু নিত্যবিত্ত বর্তমান কালের প্রয়োগটা যদি আমরা না দেখতে পাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে। কারণ নিত্যবিত্ত বর্তমান কালের ক্রিয়াপদগুলো হয় হচ্ছে সাধারণের মতোই। আমি আবারও বলছি, নিত্যবিত্ত বর্তমান কালের যে ক্রিয়াপদটা, সেই ক্রিয়াপদটা কিন্তু হয় কিসের মতো? সাধারণ বর্তমানের মতোই হয়। এই জন্য এই নিত্যবিত্ত বর্তমানটা শুধুমাত্র ক্রিয়াপদ দেখে কিন্তু বোঝাটা মুশকিল। ক্রিয়াপদ দেখে এটা খুব সহজে বোঝা যাবে না। এটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নিত্যবিত্ত বর্তমান কালের যে প্রয়োগ, এটা মূলত আলাদা করে পড়তে হবে। তো আলাদা করে যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্থায়ী সত্য প্রকাশ। এই স্থায়ী সত্য প্রকাশ জিনিসটা কি? স্থায়ী সত্য প্রকাশটা হচ্ছে, আমি এরকম যদি বলি যে মূলত এই সত্যটা স্থায়ী, মানে আমি ইংলিশে যদি বলি, অনেকেই দেখা যাচ্ছে ইংলিশটা বললে খুব ভালো বোঝে, তো যারা ইংলিশটা অনেক ভালো বোঝে তাদের জন্য বলছি যে ইংলিশটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথে মূলত কী হয়? ইউনিভার্সাল ট্রুথে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে সত্য যেটা রয়েছে, এই সত্যটা সবসময় স্থায়ী হয়, কখনো পরিবর্তন হয় না। তাহলে আমি যদি বলি, কি বলছি, 4 আর 3 কি হচ্ছে? 7 হয়। উদাহরণটা হচ্ছে এরকম, এই যে 4 আর 3 যে 7 হচ্ছে, এখানে 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, এটা 100 বছর আগেও 7 ছিল, এটা এখনও 7 হচ্ছে, আরও যদি 100-1000 বছর পার হয়ে যায় তাহলে এটা কি হবে? 4 আর 3 যোগ করলে 7ই হবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো এই যে বাক্যগুলো এরকম স্থায়ী সত্য, সেইগুলোকে বেসিক্যালি আমরা কি বলবো, এরকম যদি দেখি, মানে আমি এই একটা কথা বলেছিলাম না, সবসময় চেনার উপায় হয় না, কিছু কালের বৈশিষ্ট্য একটু জানতে হয় আর কি। তো সেগুলো তো বইয়ের মধ্যে আছে, আমরা অন্যগুলো দেখে নিব। তবে কথা হচ্ছে যে এই বিশেষ করে নিত্যবিত্ত বর্তমান কালেরগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দেখে আমরা এখানে একটা আলোচনা করছি। আর যেগুলো আমরা এখানে আলোচনা করব না সেগুলো আশা করি এমনভাবেই আমরা আলোচনা করে দিব যাতে করে বই দেখলেই আমরা বিষয়টা আমরা চিনতে পারি। তো যেগুলো বইয়ে দেখলেই চিনতে পারবো সেগুলো নিয়ে আমি বাড়তি এই ভিডিওর মধ্যে আলোচনা করব না, তাহলে ভিডিওটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আগেই বলেছি যে যেগুলো একদম আলোচনা না করলেই না, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো বইয়ের ওই যে সংজ্ঞা অনুযায়ী যে সবগুলো, সেগুলো কিন্তু আমরা ওইভাবে এখানে আলোচনা করছি না। আচ্ছা, তাহলে এরকম হলো। তাহলে আমরা আরো এরকম অনেক প্রচুর বাক্য দেখতে পারি। যেমন আমি যদি বলি যে পৃথিবী চন্দ্র থেকে কি বড়, এটাও কিন্তু স্থায়ী সত্য। তারপর আমি যদি বলি পৃথিবী সূর্য থেকে ছোট, এটাও স্থায়ী সত্য। তারপর হচ্ছে সূর্য কি যায়, পশ্চিম দিকে অস্ত যায়, এটাও কিন্তু সত্য। সবসময় এই সত্যগুলো স্থায়ী হবে। এই ধরনের কথা যখন আমরা পাবো তখন সেটাকে আমরা কি বলবো? নিত্যবিত্ত বর্তমানকাল বলবো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র চেনার উপায় দিলে হচ্ছে না, এখানে অর্থটা বোঝা দরকার হচ্ছে। কারণ এটা স্থায়ী সত্য কিনা, এটা ইউনিভার্সাল ট্রুথ কিনা, এটা বোঝানোর জন্য কিন্তু আমাকে কি করতে হচ্ছে? শুধুমাত্র ওই চেনার উপর নির্ভর করলে হচ্ছে না, অর্থটাও বোঝা লাগছে। আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা যদি দেখি ঐতিহাসিক বর্তমানটা কীরকম? আসলে এই ঐতিহাসিক বর্তমানটা হচ্ছে এরকম যে
এই ঐতিহাসিক বর্তমানে সবসময় ঐতিহাসিক যে সালগুলো বা তারিখগুলো, যে ঘটনাগুলো, সেগুলো মূলত সেই ধরনের বাক্য হয়ে থাকে। এই ধরনের বাক্যগুলো দেখে মূলত মনে হয়, দেখে সত্যিকার অর্থেই মনে হয় যে এটা বোধহয় কী হবে, এটা অতীত হবে। যেমন আমরা এখন স্ক্রিনে যে বাক্যটা দেখতে পাচ্ছি যে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। 1971 সালে যে দেশটা স্বাধীন হয়েছিল সেইটা এই ছিলাম, তাহলে এটা আমার দেখেই হয়তো প্রথমে মনে হতে পারে এটা কি হবে, এটা হচ্ছে ঘটমান অতীতকাল হবে। কিন্তু না, যেহেতু এটা ইতিহাস বর্ণনা করছে, তো ইতিহাস বর্ণনা যে করা অতীত যে বাক্যগুলো, সেগুলা এখনও তো বিদ্যমান, এখনও তো স্বাধীন হয়ে আছে। তো এই জন্য এই ক্ষেত্রে কি হয়ে থাকে, এই ধরনের ঐতিহাসিক ব্যাপারগুলো কিন্তু আমাদের সবসময় আমাদের কাছে বর্তমান হয়েই ধরা দেয়। তাই ঐতিহাসিক বর্তমানগুলো যে বাক্যগুলো থাকবে, যে তারিখগুলো থাকবে, যে ঘটনাগুলো থাকবে, সেগুলো কিন্তু সবসময় নিত্যবিত্ত বর্তমান কালের মধ্যে পড়বে। আমি যদি বলি যে 1971 স্বাধীন হয়েছিল, তারপর আমি যদি বলি 1947 সালে কী হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, তাহলে এই যে 1947 সালে দেশ ভাগ হয়েছিল, এটাও কিন্তু হচ্ছে কি একটা ঐতিহাসিক দিন তারিখ। এরকম ঐতিহাসিক দিন তারিখ যেরকম পাবো, যখনই এরকম বাক্য পাবো তখন সেটাকে আমরা ঐতিহাসিক বর্তমান বলবো। আচ্ছা, এরপর খেয়াল করে দেখি, আমরা যদি পরেরটাই দেখি, এটা কীরকম, অভ্যাসসূচক। তাহলে অভ্যাসসূচকটা কি? অভ্যাসসূচকটা হচ্ছে যেটা প্রায়ই হয়ে থাকে, প্রায় আমরা করে থাকি, ঠিক আছে, রেগুলার আমরা করে থাকি। যেমন কথাটা হচ্ছে, আমি রোজ সকালে বেড়াতে যাই। আমি রোজ সকালে বেড়াতে যাই, আমি কিন্তু বলিনি না আমি রোজ সকালে বেড়াতে যেতাম, ততে তাম বলে ফেলে তো অতীত হয়ে যাবে। আমি বলেছি যে আমি রোজ সকালে বেড়াতে যাই। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যে রোজ সকালে যে বেড়াতে যাই, এই ক্ষেত্রে এই যে রোজ কথাটা ব্যবহার করা হচ্ছে, মানে প্রায়, প্রতিনিয়ত, হ্যাঁ, অভ্যাসসূচক। তো এইটাকে বেসিক্যালি বলা হয়, এটাকে বেসিক্যালি মূলত বলা হয় যে এটাকে নিত্যবিত্ত বলা হয়। কারণ যখন রোজ, প্রতিনিয়ত, প্রায়, এই কথাগুলো যখন আমরা দেখব, তো সেটাকে আমাদেরকে কি বলতে হবে, অভ্যাসসূচক। আচ্ছা, তো এই গেল হচ্ছে অভ্যাসসূচক বর্তমান। তাহলে আমাদের প্রথমটা গেল স্থায়ী সত্য, তারপর ঐতিহাসিক, অভ্যাসসূচক, আর এখন আমরা পড়বো হচ্ছে অনিশ্চয়তা প্রকাশে। অনেক সময় দেখা যায় যে অনিশ্চয়তা প্রকাশ, যদি সেটা অনিশ্চয়তা প্রকাশ এরকম কখনো বোঝায়, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু সেটা বর্তমানকাল, মানে নিত্যবিত্ত বর্তমানকাল হয়ে থাকে। যেমনটা আমি যদি বলি, কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা, এই যে বাক্যটা বলা হচ্ছে, এই বাক্যে যে সবসময় মানে এমন কোনো কিছু বলা হচ্ছে না, কে জানে দেশে আবার সুদিন আসছে কিনা, এই বাক্যটা কিন্তু এমন কোনো বাক্য না যে বাক্যটা আমাকে নিশ্চয়তা দিচ্ছে, তাহলে এটাকে আমার অনিশ্চয়তাই প্রকাশ পাচ্ছে। তো যেহেতু এটা অনিশ্চয়তাই প্রকাশ পাচ্ছে, তো সেই কারণে মূলত এটা কি হবে, এটাও নিত্যবিত্ত বর্তমান কালের মধ্যে পড়বে। আমরা এবার একটু চেনার উপায়গুলো দেখে নিই। চেনার উপায়গুলো কী কী? যেমন আমরা যদি সাধারণ বর্তমান দেখতে পাই, সেটা হচ্ছে একার, ওকার এবং ইকার। আর যদি ঘটমান বর্তমান যদি দেখি, ছে, ছো, ছি। আর যদি পুরাঘটিত দেখি, শুধু একারটা যোগ হয়ে যাবে। আগেই তো বলা হয়েছে যে ঘটমানের সাথে পুরাঘটিতর পার্থক্য একার দিয়ে করা হচ্ছে, তাহলে এখানে একার ছে, একার ছো, একার ছি। এই হচ্ছে মোটামুটি বাক্য না চেনার উপায়। তো চেনার উপায় আলাদা করে আর বোঝানো তেমন কিছু আছে বলে মনে হচ্ছে না, জাস্ট এতটুকু বলবো, এটা মুখস্থ করতে হবে। এবার আসি উদাহরণ যদি দেখি, তাহলে বলবো যে সাধারণ বর্তমান, যেমন আমি বাড়ি যাই, এটা একদম খুব সাধারণ। এটার মধ্যে আমি রোজ বাড়ি যাই যদি বলি, আমি যখনই বলবো আমি রোজ, এই কথাকেই যদি বলি আমি রোজ বাড়ি যাই, আমি প্রতিনিয়ত বাড়ি যাই, আমি সবসময় বাড়ি যাই, এটা বললে কিন্তু কী হয়ে যাবে, অভ্যাসসূচক এটা। তো এরপর তাহলে সাধারণ বর্তমান তো এটা গেল। এ ও, মানে আমরা তো বলেছি এ ও ই, তো শেষে কী রয়েছে, ই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর উদাহরণটা আমরা খেয়াল করে দেখি, নিত্যবিত্ত বর্তমান। যেমন সন্ধ্যায় সূর্য অস্ত যায়। আচ্ছা, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে নিত্যবিত্ত হবে, কারণ এটা তো স্থায়ী সত্য। ও আচ্ছা, আর একটা প্রশ্ন কিন্তু করতে পারে, যেমন প্রশ্ন করতে পারে যে
সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা যে নিত্যবৃত্ত বর্তমান এটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আবার প্রশ্নটা এরকম হতে পারে যে সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটা যে নিত্যবৃত্ত বর্তমান, এটা কোন অর্থে বোঝাচ্ছে? তখন উত্তরটা হবে হচ্ছে স্থায়ী সত্য। তাহলে এই ধরনের যদি প্রশ্ন করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করব। জাস্ট অর্থটা বুঝতে পারলেই হয়েছে। মানে আমি যখনই বুঝবো যে নিত্যবৃত্ত, তখন তো এটাও তো বোঝা উচিত যে কি অর্থে সাথে নিত্যবৃত্ত হচ্ছে, কারণ সবগুলোই তো প্র্যাকটিস পড়েছি। আচ্ছা, এরপর হচ্ছে ঘটমান বর্তমান, সেটা হচ্ছে হাসান বই পড়ছে। হাসান বই পড়ছে, তাহলে এরপরে এখানে পড় হচ্ছে এখানে একদম ধাতু, আর ওই যে ছেছি, এই দেখেই বুঝে ফেললাম এটা হচ্ছে ঘটমান বর্তমান। এবার যদি বলি যে পুরাঘটিত বর্তমান, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এই প্রশ্নটা একটু খুব ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে যে এটা ঠিক প্রশ্ন না, মানে হচ্ছে উদাহরণ। এই উদাহরণটা একটু ভালো করে দেখার প্রয়োজন হচ্ছে এই কারণে যে আমরা এই উদাহরণটা যখন দেখি তখন আমাদের কাছে কেন জানি মনে হয় যে এটা অতীতকাল। স্বাভাবিকভাবে যদি আমি অত 7-5 যদি চিন্তা না করি, হঠাৎ করে মাঝে মাঝে কিন্তু আমার এরকমটা মনে হতেও পারে, হতে পারে। এই ভুলটা কিন্তু হয়, কিন্তু সবার হয় আমি তা বলছি না, কিন্তু অনেকের কিন্তু এই ভুলটা হতেও পারে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এটা তো অতীতকাল, কাজ তো শেষ, এরকম কিন্তু আমার মাথায় খেলতে পারে। এই বিষয়টা কিন্তু আমার মাথায় খেলতেই পারে। যদি এরকমটা মাথায় খেলে তখন কিন্তু আমাদের এটা অতীতকাল চট করে আমরা উত্তর দিয়ে দিই। তখন আমার অপশনে অতীতকালের যে অপশন থাকে সেটাতে আমি উত্তর করি, কিন্তু তখন আমি কিন্তু বর্তমানে করি না। এই জন্য এই ঘোলটা যে আমরা খেয়ে ফেলি, মানে এই ঘোল খাওয়া বলতে আমি ভুল করি, এই যে ভুলটা যে আমরা করে ফেলি, এই ভুল করার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় এই কি হয়, পুরাঘটিত বর্তমান কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। মানে বিষয়টা কিরকম হয় আমি একটু বলি। এই পুরাঘটিত বর্তমানকে আমি অতীত দিলেই তো ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এত 7-5 না ভেবে আমি যদি ওই একার ছি, একার ছো, একার এইটা যদি এরকম মনে রাখি, এ ছো, এ ছে, এ ছি, এ ছো, এ ছি, এইগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমি পেরে যাই। আর বইয়ের মধ্যে যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা দিয়ে যে আসলেই পারা যায় সবগুলো ক্ষেত্রে কিন্তু হয় না। মানে হয় কি, একটা দুটো উদাহরণ প্রমাণ করা যায় সংজ্ঞা দিয়ে, কিন্তু আমি সব ধরনের বাক্য তো এটা প্রমাণ করা যায় না। যেমন দেখা যায় যে বইয়ের মধ্যে যেরকম উদাহরণ থাকে, আমি অঙ্ক করেছি তার এর ফল এখনো বিদ্যমান, সংজ্ঞাটা এরকমই থাকে যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান। এরকম যদি কাজ হয় তাহলে সেটা পুরাঘটিত বর্তমান হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমি অঙ্ক করেছি, এই ধরনের যখন সংজ্ঞা দেওয়া হয় তখন কিন্তু আমরা বুঝে ফেলি, আমাদের মাথায় কিন্তু একটা বুঝ চলে আসে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ফল এখনো বিদ্যমান, অঙ্ক করেছি ফল এখনো বিদ্যমান, তাহলে এই টাইপের যদি হয় তাহলে এটা হচ্ছে কি হবে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে ওই মূলত পুরাঘটিত বর্তমান, এরকম একটা বুঝ দিয়ে দেওয়া হয়। কিন্তু আমি যদি বলি যে আমি বই পড়েছি, আমি বাড়ি গিয়েছি, আমি যদি এরকম যদি বাক্য বলি, বা আমি এত কিছু বললাম না, আমি করেছি, এই বাক্য পড়ে আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে এই কাজটা মাত্র করেছি আর তার ফল বিদ্যমান? কিভাবে বুঝবো? এটা বোঝার কোনো সম্ভাবনা আছে? নেই আসলে। তাই একটা দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারলে জিনিসটা হয় না। মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা যেটা করতে হয় সেটা হচ্ছে যে আসলে ওই চেনার উপায়টা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। সংজ্ঞা দিয়ে যে এই মাত্র কাজ শেষ করেছে তার ফল বিদ্যমান, এভাবে হয় না। তো আশা করি উদাহরণ দিয়ে আমার বিষয়গুলো বুঝতে পেরেছি। এবার আমরা পড়বো হচ্ছে ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকালের প্রকারভেদের মধ্যে ভবিষ্যৎকাল হচ্ছে 3 প্রকার। এখন ভবিষ্যৎকাল 3 প্রকার কি কি? ভবিষ্যৎকালের প্রকার হচ্ছে 1 সাধারণ ভবিষ্যৎ, 2 ঘটমান ভবিষ্যৎ, 3 পুরাঘটিত ভবিষ্যৎ। এখানে যেটা হয় না সেটা হচ্ছে যে এই পুরাঘটিত ভবিষ্যৎকালে যেটা নেই সেটা হচ্ছে মূলত নিত্যবৃত্তটা এখানে নেই, তাই নিত্য এখানে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা স্বাভাবিকভাবে ওই যে আগে চেনার উপায় যেরকম বের করছিলাম, যে পদ্ধতিতে চেনার উপায় বের করছিলাম, আমরা ওই পদ্ধতিতে চলে যাই। আমরা এখন দেখতে পাচ্ছি
এই ভবিষ্যৎকাল, তো ভবিষ্যৎকালের প্রথমেই যারা রয়েছে সে হচ্ছে সে কাজ করবে, তুমি কাজ করবে, আমি কাজ করব। তারপর ঘটমান, তাহলে এখানে কি বলছে, সে কাজ করতে থাকবে, তুমি কাজ করতে থাকবে, আমি কাজ করতে থাকবো। আর পুরাঘটিত ওই যে একই, সে কাজ করে থাকবে। এখানে হচ্ছে কি ছিল, পার্থক্যটা বুঝতে হবে, তে থাকবে, এ থাকবে, তে এখানে ত বাদ দিয়ে শুধু এ হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তে থাকবে আর এখানে হচ্ছে এ থাকবে, এগুলো। এখন একটা প্রশ্ন অনেকেরই হতে পারে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটা হচ্ছে অন্য পুরুষ আর তুমি হচ্ছে মধ্যম পুরুষ, তাহলে এই সে কাজ করবে, তুমি কাজ করবে, তাহলে অন্য পুরুষ আর মধ্যম পুরুষ তারা কিন্তু একই রকম হচ্ছে, করবে করবে, থাকবে থাকবে, এরকম একই রকম হচ্ছে। লেখা কি ভুল হচ্ছে? না, এটা এরকমই, একই রকম হলেই যে ভুল হবে সেটা তা না। আসলে ব্যবহার যা ওটাই তো হচ্ছে আসল সত্য, আসল সঠিক ব্যাপার। এটা ভুল না, এটা ঠিকই আছে, এটা একদম ঠিকঠাক, এটাতে কোনো সমস্যা নেই। তো আমরা যদি এটা খুব ভালো হয় এই জায়গায় খুব একটা আলোচনা না করে আমরা যদি একটু চেনার উপায়তে চলে যাই, চেনার উপায় চলে গেলে খুব ভালো হবে, কারণ এটা নিয়ে আলোচনা আমরা বেশ অনেকক্ষণ ধরেই করেছি। সাধারণ ভবিষ্যতে হচ্ছে কি হবে, বে বে বো, আর ঘটমান ভবিষ্যৎ হচ্ছে তে থাকবে, তে থাকবে, তে থাকবো, আর পুরাঘটিত ভবিষ্যৎ হচ্ছে একার থাকবে, একার থাকবে, একার থাকবো। এই হচ্ছে মোটামুটি হিসাবগুলো। আর যদি আপনি বলে ডাকা হয়, একবার তো বলেছি, যদি আমরা এক্সট্রা করে একটা ন যুক্ত করে দেই তাহলে দেখা যায় যে ওই বেনবো, তে থাকবেন, তে থাকবেন, তে থাকবো, আর এ থাকবেন, এ থাকবেন, এ থাকবো। তাহলে এক্সট্রা যদি ওই লাস্টে তার তো আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওই যে প্রথম দুইটা জাস্ট ন যুক্ত করে দিলে, কারণ আমরা যখন আপনি বলে কথা বলি, এই আপনি করে কথা বলার সময় আমরা এক্সট্রা ন যুক্ত করে থাকি, তো ওই এক্সট্রা যে ন যুক্ত করে থাকি সেটাই মূলত এখানে পাওয়া যাচ্ছে। তো আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। তো আপনি বলে যদি কখনো আসে পরীক্ষায়, ঘাবড়ে যাওয়ার একদম কোনো কারণ নেই। আর সাধুতে কী হবে একটু পরেই আসছি, আরেকটু অপেক্ষা, সাধুতে কী হবে আমরা সেই আলোচনাটা আরেকটু পরেই করছি। আচ্ছা, এরপর আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে উদাহরণ কিছু, যেমন উদাহরণের মধ্যে রয়েছে সাধারণ ভবিষ্যৎ, কে জানতো, কে জানতো আমার ভাগ্য এমন হবে। এখানে আমাদের যা দেখা দরকার সে হচ্ছে এর কে জানতো, কে জানতো আমার ভাগ্য এমন হবে, জানতো আমার ভাগ্য এমন হবে, এ হবে, বে বে দেখে আমি বুঝে ফেলেছি, বে বে বো, এটা দেখে আমি বুঝে ফেলেছি সেটা হচ্ছে যে এটা মতো কি হবে, সাধারণ ভবিষ্যৎ হবে। আচ্ছা, আমরা তার পরের উদাহরণটা দেখি। খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে মুসা আমার সাথে মজা করতে থাকবে। এখানে এই যে তে থাকবে দেখেই আমি বুঝে ফেলেছি এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, পুরো বাক্য আমাকে বোঝা লাগেনি। তারপর যদি আমি দেখি ঘটমান ভবিষ্যতের পর পুরাঘটিত ভবিষ্যৎ, আমি বিষয়টি চিন্তা করে থাকবো, তাহলে আমি বিষয়টি যে চিন্তা করে থাকবো, এ থাকবো দিয়েই মূলত হচ্ছে আমি বুঝে ফেলেছি যে এটা পুরাঘটিত ভবিষ্যৎ হবে। তো এই হচ্ছে মোটামুটি চলিত ভাষায় যে ক্রিয়ার কালের যে প্রকারভেদগুলো সেগুলো আমরা বুঝে ফেললাম। তো চেনার উপায়গুলো আমরা মোটামুটি জেনে ফেলেছি কীভাবে হয়। এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি সাধু ভাষায়। তো সাধু ভাষার যে বিশেষ নিয়ম, এখন একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে দেখা যায় চলিত ভাষায় প্রশ্ন না করে অনেক সময় সাধু ভাষায় প্রশ্ন করা হয়। এখন আমরা মনে করে থাকি আচ্ছা তাহলে চলিত ভাষায় তো একরকম, সাধু ভাষায় আর এক রকম। একদম না, আমরা বিষয়গুলো একদম ডিটেলে দেখাবো। আমি খুব ডিটেলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে পার্থক্যটা কত অল্প পার্থক্যের মাধ্যমেই হচ্ছে এই বিষয়টাকে নির্ণয় করা যায়। আর শুরুতেই এই সাধু ভাষার কথাটা এত গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করছি এই কারণে, অনেক সময়ই দেখা যায় সাধু ভাষা থেকে যখন প্রশ্ন আসে আমরা ঘাবড়ে যাই, কিন্তু সাধু ভাষার থেকে প্রশ্ন আসলে সেটা যে আরও সহজ হয়ে যায়
সেটা আমরা হয়তো ভুলে যাচ্ছি। এই যে সাধু ভাষার যে বিশেষ নিয়মটা, এই বিশেষ নিয়মটা আমরা সবগুলো প্রকারের মধ্যে প্রয়োগ করব, শুধু একটা প্রয়োগ না। এখন আমরা যে সাধু ভাষার যে বিশেষ নিয়মটা দেখব, এই নিয়মটা শুধুমাত্র আমরা একটার মধ্যে না, যতগুলো রয়েছে সবগুলোর মধ্যেই আমরা প্রয়োগ করে দেখাবো, তাতে করে আমাদের বিষয়টা আমাদের কাছে অনেক বেশি সহজ লাগবে। তো আমরা বলার চেষ্টা করছি, সাধারণে এক্সট্রা করে আমরা ই যুক্ত করব, মানে চলিততে যা ছিল, কি বলেছি, চলিততে যা ছিল তার সাথে আমরা কি করব, এক্সট্রা করে একটা ই যুক্ত করব। হ্যাঁ, চলিত করে একটা ই যুক্ত করে দেবো, আর কিচ্ছু না। আর নিত্যবৃত্ততে কি করব, সেখানেও একটা ই যুক্ত করব। আবার ঘটমানে কি করব, হ্যাঁ ঘটমানে ইতে যুক্ত করব। আর পুরাঘুরিতে কি করব, ইয়া যোগ করব। ব্যাস, এই প্রয়োগটা যদি আমি ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমার জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাকে কি মনে রাখতে হবে, সাধারণে ই, নিত্যবৃত্ত ই, ঘটমানে হচ্ছে ইতে, আর পুরাঘুরিতে হচ্ছে ইয়া। এটাই পরিবর্তন, এছাড়া আর তেমন কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই পর্যায়ে যেটা করবো, সাধু ভাষার যে যতগুলো নিয়ম রয়েছে, মানে এতক্ষণ ধরে চলিত ভাষায় যেগুলো পড়লাম, সাধু ভাষায় আমরা একটু দেখে নিব। তারপর শেষের দিকে যে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর দেখব। আচ্ছা ঠিক আছে, তা আমরা এগিয়ে যাই। অতীতকাল সাধু ভাষায়, আমি আগেই লিখে দিয়েছি সাধু ভাষায়, প্রত্যেকটার মধ্যে ব্র্যাকেটে আমার বলে দেওয়া আছে, সে হচ্ছে সাধু ভাষায়। এখানে কি হচ্ছে, এখানে আমি আগেই বলেছি, সাধারণে আগে যখন আমরা সাধারণ চলিত যখন পড়েছিলাম, তখন সেই জায়গায় আমরা কি পড়েছিলাম, সেখানে আমরা সে কাজ করলো, তুমি কাজ করলে, আমি কাজ করলাম, এরকমটাই পড়েছিলাম। এখন কি হয়েছে, এটার সাথে ইকার যুক্ত হবে এক্সট্রা করে একটা, আর কিচ্ছু তো হয়নি। সে কাজ করলো, এখান থেকে সে কাজ করিল, তুমি কাজ করলে, এখান থেকে সে কাজ, তুমি কাজ করিলে। আর ওখানে ছিল হচ্ছে আমি কাজ করলাম, আর এখানে আমি কাজ করিলাম। তাহলে কথা তো মিললো, কথাটা তো মিলে যাচ্ছে, তার মানে আমার মনে হয় তোমাদের বুঝতেও সহজ হচ্ছে। আচ্ছা, এরপর দেখো, সে কাজ করতে থেকে করিত, তুমি কাজ করতে থেকে করিতে, আমি কাজ করতাম থেকে করিতাম, তাহলে ইতাম। আচ্ছা, এরপর হচ্ছে ঘটমান, সে কাজ করিতেছিল, তুমি কাজ করিতেছিলে, আমি কাজ করিতেছিলাম। এখানে একটু লাল দাগটা আশা করি নেই, না থাকা সত্ত্বেও তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না, আমার বিশ্বাস। আচ্ছা, এরপর হচ্ছে পুরাঘটিত। পুরাঘটিত হচ্ছে সে কাজ করিয়াছিল, তুমি কাজ করিয়াছিলে, আমি কাজ করিয়াছিলাম। একটু খেয়াল করে দেখা যাবে, আমাদের মনে থাকার কথা, একটু আগেই আমরা পড়েছি, এখানে কি ছিল এই জায়গায়, ঘটমানে সে কাজ করছিল, এই করে জায়গায় এখানে এক্সট্রা করে যুক্ত হয়েছে কি, এক্সট্রা করে যুক্ত হয়েছে সে কাজ কর ইতে, মানে ইতে কথাটা এক্সট্রা করে যুক্ত হয়েছে। আচ্ছা, এরপর আমাদের পুরাঘটিতে কি যুক্ত হয়েছে, ইয়া, অর্থাৎ সেখানে আরেকটা কথা বলতে হবে, আরেকটা কথা না বললেই না। যদি সাধু ভাষায় দেখতে পাই তাহলে সেখানে বুঝতে হবে যে ওই যে একার, মানে একটা কথা বারবার বলছিলাম, ঘটমানের সাথে পুরাঘটিতর পার্থক্য আমরা কি দিয়ে করছিলাম, একার দিয়ে করছিলাম। তো ওই যে ঘটমানের সাথে পুরাঘটিতর পার্থক্য দিয়ে একার দিয়ে করছিলাম, তাহলে পুরাঘটিত যদি একার যেখানে বসতো, সেখানে ওই একারটা বাদ দিয়ে ইয়া বসাতে হবে, সেখানে ওই একারটা বাদ দিয়ে কি করতে হবে, ইয়া বসাতে হবে, তাহলে ইয়া বসবে। তাহলে এই ইয়াটা কিন্তু এক্সট্রা যুক্ত হবে না, মনে রাখতে হবে, ইয়া কিন্তু এক্সট্রা না, ইয়া কিন্তু এক্সট্রা না। আমরা চলিত ভাষায় পুরাঘটিততে যে সকল জায়গায় একার বসিয়েছিলাম, এখানে এসে সেটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, শেষ। এটাই হচ্ছে কথা, সব জায়গায় একই নিয়ম, শুধুমাত্র অতীতের বেলায় একটা নিয়ম, আবার বর্তমানে যে চেঞ্জ হয়ে যাবে, আবার ওই যে ভবিষ্যতে যে চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। এখানে এই এক জায়গায় যে পরিবর্তন হচ্ছে, সব জায়গায় একদম সেম একই রকম পরিবর্তন হবে, পুরোপুরি হুবহু। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, পুরাঘটিততে সে কাজ করিয়াছিল, তুমি কাজ করিয়াছিলে, আমি কাজ করিয়াছিলাম। এইবার যদি এটাকে আমরা একদম চেনার উপায়, যদি সাধু ভাষায় চেনার উপায় যদি বের করতে যাই, তাহলে কি হবে, সাধারণ অতীত ইলো, ইলে, ইলাম, আর নিত্যবৃত্ত অতীত ইতো, ইতে, ইতাম, আর ঘটমান অতীত ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলাম,
আর পুরাঘটিত অতীত ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলাম। আচ্ছা, এবার যে প্রশ্নটা অনেকেই করতে পারো সেটা আমি আগেই একটু বলে নিই। এখানে আপনি বলে সম্বোধন করলে কি হবে? হ্যাঁ, এখানে আপনি বলে সম্বোধন করলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানেও ওই নটা একটু যোগ করতে হবে। ওই যে ওখানে ল লেলাম লেন লেলাম বলেছিলাম না, এখানেও কিন্তু ওরকম ত তেতাম তেন তেনতাম, তো ওইটার সাথে ওই রকমই যুক্ত করে দেবো। তাহলে ইলো ইলে ইলাম, তাহলে ইলেন ইলেন ইলাম, ইতেন ইতেন ইতাম, ইতে ছিলেন ইতে ছিলেন ইতে ছিলাম, আর ইয়া ছিল না ইতে ছিল না, ইতে ছিলেন ইতে ছিলেন ইতে ছিলাম। আচ্ছা, ইয়া ছিল ইয়া ছিলেন ইয়া ছিলেন ইয়া ছিলাম। এই হচ্ছে মূলত পার্থক্য। তো আশা করি পার্থক্যটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তাহলে যদি কখনো, তাহলে এখন থেকে আমরা বুঝতে পারবো সেই সাধু ভাষায় আসুক, চলিত ভাষায় আসুক, আপনি করে বলুক, আর যেভাবে সম্বোধন করুক না কেন, সব ক্ষেত্রেই আমাদের সহজেই বুঝতে সহজ হবে। আচ্ছা, এরপর বর্তমানকাল। বর্তমানকাল যদি সাধু ভাষায় যদি বলি, তাহলে বিষয়টা এরকম হয়, সাধারণ বা নিত্যবিত্তর ক্ষেত্রে, নর্মালি সাধারণ নিত্যবিত্তর ক্ষেত্রে ওই মানে ক্রিয়াগত যে পরিবর্তন, সেই ক্রিয়াগত পরিবর্তন হয় না, একই রকম থাকে। ওখানে এ ও ই, এখানে হচ্ছে এ ও ই। সাধুতে বর্তমানকালের এই সাধারণের যে নিত্যবিত্ত তো তার যে চেনার উপায়, সেই চেনার উপায় তো আলাদা করে প্রয়োগ, বিশিষ্ট প্রয়োগ তো পড়েছি আমরা, ঠিক আছে। কিন্তু এই যে এইখানে যে সাধারণ বা নিত্যবিত্তর যে ক্রিয়াগত যে পরিবর্তন, মানে ক্রিয়াপদের যে পরিবর্তনগুলো, সেই ক্রিয়াপদের পরিবর্তনগুলো এখানে হয় না। সেই জন্য আলাদা করে দেখাইনি আর কি, যাতে খুব বেশি গ্যাঞ্জাম না লাগে। আর যদি ঘটমান যদি বলি, সে কাজ করিতেছে, তুমি কাজ করিতেছ, আমি কাজ করিতেছি, তাহলে ওই যে ইতেছে, ইতেছ, ইতেছি, এই হচ্ছে ব্যাপার। আর যদি এদিকে যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে সে কাজ করিয়াছে, তুমি কাজ করিয়াছ, আমি কাজ করিয়াছি। এখানে কি হচ্ছে? এখানেও কিন্তু সেই একই রকম বুঝতে হবে। এখানে কিন্তু ওই যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একারের জায়গায় একারকে বাদ দিয়ে, আমরা একারকে বাদ দিয়ে মূলত কি করছি? ইয়া যোগ করে দিয়েছি। সে কাজ করিয়াছে, তুমি কাজ করিয়াছ, আমি কাজ করিয়াছি, এরকমটা হবে। তো এরপর আমরা একটু দেখে ফেলি যে সাধু চেনার উপায় সেটা কিরকম হবে। এ ও ই, তারপর হচ্ছে ইতেছে, ইতেছ, ইতেছি, তারপর হচ্ছে ই আছে, ইয়াছ, ইয়াছি। এই এবার হচ্ছে ভবিষ্যৎকাল সাধু ভাষায়। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ আমরা যদি একটু দেখি, যে সাধারণ ভবিষ্যতের বেলায় দেখতে পাচ্ছি যে সে কাজ করিবে, ইবে, ই শুধু ই যোগ হয়েছে, আর কিছু না। তারপর হচ্ছে তুমি কাজ করিবে, আমি কাজ করিব। আচ্ছা, এরপর ঘটমানের বেলায় কি হবে? ওই যে সে কাজ করিতে থাকিবে, তুমি কাজ করিতে থাকিবে, আমি কাজ করিতে থাকিব। এখানে ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে পুরাঘটিত। পুরাঘটিত কি বলা হচ্ছে? সে কাজ করিয়া থাকিবে, তুমি কাজ করিয়া থাকিবে, আমি কাজ করিয়া থাকিব। ওই যে একার বাদ দিয়ে এখানে ইয়া যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা ব্যাপারগুলো যেহেতু বুঝতে পারছি, আমাদের মনে হয় যদি চেনার উপায়টা দেখি, তাহলে সেটাই আমাদের কাছে সহজ হয়। তো চেনার উপায়টা এখানে কি? সাধারণ ভবিষ্যৎ হচ্ছে ইবে, ইবে, ইব, আর ইতে থাকিবে, ইতে থাকিবে, ইতে থাকিব। আর এখানে হচ্ছে পুরাঘটিত একার বাদ যাবে, একার বাদ দিয়ে ইয়া থাকিবে, ইয়া থাকিবে, আর ইয়া থাকিব। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এটা না বললেই না। আমার কথা হচ্ছে আমরা কিন্তু দুই জায়গায় চেঞ্জ করেছি, এটা কিন্তু খুব খেয়াল করতে হবে। আমি কিন্তু শুধুমাত্র যে এই ইতেতে চেঞ্জ করেছি তা কিন্তু না। আমি যখন এখানে ইতে যোগ করেছি, তখন আমি এখানে যখন ইতে যোগ করলাম, তখন কিন্তু হচ্ছে এখানেও চেঞ্জ করে ফেলেছি। কেন? কারণ থাকিব, ওই থাকিব থেকে থাকবে থেকে থাকিব, এই পরিবর্তন, ওটাও তো একটা ক্রিয়া, যদিও চেনার উপায়, ওটাও তো একটা আলাদা করে যদি আমি হিসাব করি, আলাদা করে হিসাব করলে কিন্তু ওটাও কিন্তু কি একটা ক্রিয়া।
তো ওটাও যদি আলাদা করে ক্রিয়া হয়ে থাকে তাহলে ওইটাও তো পরিবর্তন হওয়া প্রয়োজন। তো সেই জন্য দুইটাই কিন্তু এখানে পরিবর্তন হয়েছে, দুইটা ইকুয়ালি যেহেতু পরিবর্তন হয়েছে, তো এই কারণে আমাদের ব্যাপারগুলো মানে বুঝতে একটু মানে কঠিন হওয়ার কথা ছিল, বাট আশা করি এখন আর খুব একটা কঠিন হবে না। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। এরপর একইভাবে ওখানেও তাই, ইয়া থাকিবে ইবে ইবে ইব গেল। আর যদি এটাকে আমরা এখন যদি দেখি, আমরা যদি বলি যে এখানে ন যুক্ত করে দিই, তাহলে কিন্তু এটা আপনি বলে সম্বোধন হয়ে যাচ্ছে। যেমন ইবেন ইবেন ইবো, ইবো তো আর চেঞ্জ হবে না এগুলাতে। আর যদি এখানে যদি দেখি ইতেন ইতে থাকিবেন ইতে থাকিবেন ইতে থাকিব, আর ইয়া থাকিবেন ইয়া থাকিবেন ইয়া থাকিব, এই হচ্ছে পরিবর্তন। তাহলে ওই যে শুরুতেই যে কথাটা বলেছিলাম, সবসময় সাধুতে এসে সাধারণে ই যুক্ত হবে, বর্তমানে কি হবে সেখানেও ই, ঘটমানে ইতে, আর পুরাহরিত বেলায় যে সকল জায়গায় একার হচ্ছিল সে একার বাদ দিয়ে ইয়া হবে। এই যে লাইনগুলো, এই লাইনগুলো আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, এরপর আমরা একটু প্রশ্ন দেখি। প্রশ্নগুলো দেখলে আমাদের একটু মোটামুটি ধারণা হবে যে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কি হবে? সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা মূলত কোন বর্তমান কালের হবে? এটা মূলত নিত্যবৃত্ত বর্তমান কাল হবে। কেন নিত্যবৃত্ত বর্তমান কাল হবে? এটা নিত্যবৃত্ত বর্তমান কাল হওয়ার কারণ, সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটা তো আজীবনই সত্য থাকবে। এটা আগেও যেত, এখনো যাচ্ছে, পরেও যাবে। যেহেতু এটা সবসময়ই যেহেতু এখানে যাবে, এই জন্য এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান হবে। তাই নিত্যবৃত্ত বর্তমান, তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? ক। এখানে উত্তরটা কি হচ্ছে? ক হলো। আচ্ছা, এরপর আমরা দেখতে পেলাম অনুজ্ঞা। আচ্ছা, এখানে অনেকের অনুজ্ঞা নিয়ে কথাবার্তা বলা থাকতে পারে। আমি যদি একটু হালকা অনুজ্ঞা নিয়ে একটু কথা বলে দিই, মানে অনেকের হয় কি, অনুজ্ঞাটা আমি আলাদা করে আলোচনা করতে চাই না, কিন্তু এই প্রশ্নের মধ্যে এসে আমি অনুজ্ঞা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। অনুজ্ঞাটা কি আসলে? অনুজ্ঞাটা অনেক সময় দেখা যায় যে, আমি সহজ করে যদি বলি, আমাদের দুই ধরনের সেন্টেন্স আছে, বাক্য আছে। একটা হচ্ছে ইংলিশে যদি বলি, একটা হচ্ছে ইম্পারেটিভ আর অপটেটিভ। এই ইম্পারেটিভ আর অপটেটিভ মিলে যা আমরা আছে, যা কিছু আমরা ভাবি, মানে যদি কোনো বাক্য ইম্পারেটিভ, আদেশ, অনুরোধ, অভিযোগ, মিনতি, প্রার্থনা, এই টাইপের যদি কোনো কিছু হয়, তাহলে সেটা অনুজ্ঞা হয়। এই আলোচনাটা মূলত, অনুজ্ঞার আলোচনাটা মূলত হচ্ছে ক্রিয়ার কালের মধ্যে নেই, চ্যাপ্টারের মধ্যে, বইয়ের মধ্যে যদি চিন্তা করি, কিন্তু সেটা সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্রিয়ার কালের মধ্যে এটা পাওয়া যায় না। কিন্তু যদি কালের কথা হিসাব করি, তখন ওই অনুজ্ঞা কিন্তু আবার দুই প্রকার হয়, সেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। অনুজ্ঞা কিন্তু আবার কি হয়, দুইটার মধ্যে হয়, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। কিন্তু সেখানেও একটা কালের ব্যবহার থাকে, তো সেই কারণেই এই অনুজ্ঞার কথাটা এখানে আলাদা করে টানা। তাহলে অনুজ্ঞা বিষয়টা কি, আমি এটা আবার একটু বলি। অনুজ্ঞা হচ্ছে নর্মালি যেগুলো আমাকে ইম্পারেটিভ আর হচ্ছে অপটেটিভ, মানে যদি কোনো আদেশ, অনুরোধ, মঙ্গল কামনা, প্রার্থনা, মিনতি, এইগুলো যদি বোঝায় আর কি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো কি হয়, অনুজ্ঞা হয়। অনুজ্ঞার আলোচনাটা আমি একদম অফিসিয়ালি স্লাইডে রাখিনি, কিন্তু এই প্রশ্ন উত্তরের মধ্যে রেখেছি এই কারণে যে আলাদা করে যেন বোঝানো যায়, এই কারণে কথাটা এভাবে বলে দিচ্ছি। তাহলে অনুজ্ঞা মূলত এটা অতীতকালে আসলে হয় না, আসলে কারণ আদেশ নিষেধ এটা তো এরকম অতীতের দিকে হয় না, তো এই জন্য সবসময় এটা বর্তমান ভবিষ্যৎকালেই হয়ে থাকে। তো এই জন্য অনুজ্ঞা মূলত দুই প্রকার, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে আমি যদি বলি যে তুমি কাজটি করো, এইটা কোন কাল হবে? এটা হচ্ছে বর্তমান হবে। আর আমি যদি বলি তুমি কাজটি করবে, তাহলে এটা কোন কাল হবে? এটা হচ্ছে ভবিষ্যৎ কাল হবে। তাহলে এখন তুমি কাজ করো, যেহেতু এটা আদেশ বোঝাচ্ছে, আদেশ হলে এটা কি হবে? বর্তমান ঠিকই হবে, কিন্তু এটা অনুজ্ঞা হবে, কারণ ওই যে বলেছি ইম্পারেটিভ বা অপটেটিভ। আচ্ছা, এরপর হচ্ছে ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে তুমি কাজ করবে, এই তুমি কাজ করবে,
এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ওই যে ওটা কি হবে, শুধু ভবিষ্যৎ হবে না, ভবিষ্যৎ অনুজ্ঞা। এই অনুজ্ঞাটা শুনতে কঠিন মনে হলেও আসলে অনেক সহজ। তো যে কোনো ধরনের যদি অনুরোধ বোঝায়, যেমন আমরা কথায় কথায় কিন্তু রিকোয়েস্ট করি, প্রার্থনা চাই, মঙ্গল কামনা করি, আবার কাউকে অভিশাপও দেই, অভিযোগ করি, কমপ্লেন করি, এই যত মানে অভিযোগ, কমপ্লেন, অনুমতি, প্রার্থনা, অনুরোধ, আদেশ, নিষেধ। আদেশ বলতে যাই তুমি কাজটা করো, আর নিষেধ বলতে তুমি কাজটা করো না। এই ধরনের যে কথাগুলো, কোনো কিছু না করছে, কোনো কিছু না ভাবে যদি আদেশ করে, নেগেটিভ ভাবে যদি কোনো কিছু আদেশ করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে নিষেধ। এখন এই ধরনের বাক্যগুলোকে মূলত বলা হয় হচ্ছে অনুজ্ঞা। তো আশা করি এই অনুজ্ঞাটা বুঝতে পেরেছো। এবং অনুজ্ঞা সরাসরি ক্রিয়াকলাপের মধ্যে না থাকলেও কিন্তু সেটা কিন্তু এই যে দেখা যায় যে অনেক সময় বর্তমান ভবিষ্যৎকাল, এই কালটা কিন্তু দেখা যায় ক্রিয়ার কালটা অনুজ্ঞার মধ্যে কিছুটা পাওয়া যায়। তো এই জন্য আশা করি তোমাদের এই প্রশ্নের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। অনুজ্ঞা যেহেতু দুই প্রকার, তাহলে অনুজ্ঞার মধ্যে কোন কোন কাল ব্যবহৃত হয়? দুইটা কাল ব্যবহৃত হয়, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ, অতীতটা হয় না। আশা করি বুঝতে পেরেছ, যথেষ্ট আলোচনা করেছি। তাই উত্তর হচ্ছে ক। এরপর কি বলছে, 27 যদি কি হতো, 27 যদি 127 হতো, এই হতো এটা কোন কালের ক্রিয়া? তাহলে আমাকে ওই যে হতো ক্রিয়ার দিকেই তাকাতে হবে। 27 যদি 127 হতো ত তে তাম। তাহলে এই ত তে তাম যখনই মাথায় আসছে, তখন আমাকে এটা নির্দ্বিধায় বলতে হয়তো আর কোনো দ্বিধাবোধ হচ্ছে না, এটা হচ্ছে কি হবে, মৃত্যুবৃত্ত অতীত হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি তাহলে উত্তরটা কি হলো? হ্যাঁ, উত্তরটা কিন্তু কই হলো। আচ্ছা, ক্রিয়াপদে ভবিষ্যৎকালের রূপ কয়টি? এখন ক্রিয়াপদে ভবিষ্যৎকালের রূপ আমরা চট করেই যেটা করি সেটা হচ্ছে আগেই 4টা লিখে দিই, কারণ প্রথম দুইটা তো চারটা, কারণ অতীতকালের যে বর্তমান, অতীতকাল আর বর্তমান এটা তো 4, ক্রিয়াপদও আমরা একদম চট করে 4 বলে দিই। একটু মাথায় রাখতে হবে যে ক্রিয়াপদে কিন্তু নিত্যবৃত্ত হয় না। ক্রিয়াপদে কি হয়? ক্রিয়াপদে হচ্ছে সাধারণ হয়, ঘটমান হয়, আর হচ্ছে পুরাঘটিত হয়, ওখানে নিত্যবৃত্তটা হয় না। তো এই নিত্যবৃত্ত হয় না দেখে এই জন্য ভবিষ্যৎকালের রূপ হচ্ছে 3টা। তাহলে উত্তর এখানে কি হবে? হ্যাঁ, উত্তর কিন্তু কই হবে। আচ্ছা, এরপর যদি দেখি স্বাভাবিক বা অভ্যস্ততা, স্বাভাবিক বা অভ্যস্ততা এটা যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ বর্তমানের কালের ক্রিয়াকে কি বলা হয়? হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একটা বিশিষ্ট কালের প্রয়োগ মধ্যে আমরা পড়েছিলাম। যদি সাধারণ বর্তমান কালটাই যদি স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝায়, যেমন স্বাভাবিক অভ্যস্ততা বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি? আমরা প্রায় প্রতিনিয়ত এই প্রত্যেক সবসময় এই কথাগুলো কিন্তু ব্যবহার করে থাকি। সেগুলো করলে কি হয়? হ্যাঁ, সেগুলো করলে সেটা অবশ্যই নিত্যবৃত্ত বর্তমানকাল হয়, যেটা আমরা নিত্যবৃত্ত বর্তমানকালের যে বিশিষ্ট প্রয়োগ, সেই প্রয়োগের মধ্যে আমরা পড়েছিলাম। তাহলে এটা অনুযায়ী সেইখানে কি উত্তর হচ্ছে? এখানে হচ্ছে নিত্যবৃত্ত বর্তমানকাল হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে উত্তর হচ্ছে গ। আচ্ছা, এরপর নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? তার জন্য আমার মনে হয় ওই যে একটা কথাই প্রথমে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ত তে তাম। এখানে ত তে তাম কোনটা, এটা হচ্ছে মনে রাখতে হবে। এখানে হচ্ছে ত তে তাম আমি একটাই দেখতে পাচ্ছি যে আমি রোজ সকালে বেড়াই, ত তে তাম নেই। তোমাকে আজ স্কুলে যেতে হবে, ত তে তাম নেই। আমি রোজ বেড়াতে যাব, ত তে তাম নেই। লাস্টেরটাই রয়েছে আমি রোজ স্কুলে যেতাম, ত তে তাম। তো এটা দেখেই আমার একদম নিশ্চিত এটার উত্তর হচ্ছে গ। আচ্ছা, এরপর হচ্ছে 4 আর 3 মিলে, 4 আর 3 মিলে কি হয়? 7 হয়। তো এই 4 আর 3 মিলে যে 7 হয়, এটা যে হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু প্রশ্ন করা হয়েছে যে এটা নিত্যবৃত্ত বর্তমান কিনা, এটা না, এই প্রশ্নটা করা হয়নি। এখানে প্রশ্ন করা হয়েছে 4 আর 3 মিলে 7 হয়, এটা মূলত এই নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট যে প্রয়োগ, এটা কোনটা? কি স্থায়ী সত্য, অনিশ্চয়তা, তা কামনা নাকি সম্ভাবনা, এরকম কোনো কিছু না। এটা হচ্ছে
মূলত কী হবে, প্রথমটাই হবে, মানে স্থায়ী সত্য হবে। কারণ আমি এই ব্যাখ্যাটা ক্লাসের মধ্যে বলেছিলাম যে 4 আর 3 মিলে 7 হয়, এটা 100 বছর আগেও 7 ছিল, 4 আর 3 যোগ করলে 7 হয়, আবার এখনও হয়, আবার 100-1000 বছর পরেও 4 আর 3 যোগ করলে ওই 7ই হবে। তাদের মানে এটা স্থায়ী সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তো এটা হচ্ছে এরকম হবে না। তো এটা অনিশ্চয়তা প্রকাশ বা সম্ভাবনা, কামনা, এরকম কোনো কিছু হবে না। তারপর হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে অভ্যস্ততা। ওই হ্যাবিচুয়াল ফ্যাক্টও হবে না, যেটাকে আমরা ইংলিশে বলি আর কি অভ্যস্ততা, কিন্তু ইংলিশের নাম হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো সেটাও হবে না। তাহলে এখানে কি হবে, উত্তর এখানে হচ্ছে ক। তো তারপর দেখতে পাচ্ছি বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। এটা কোন কালের উদাহরণ? তো এটা হচ্ছে মূলত হচ্ছে এটা গ, নিত্যবিত্ত বর্তমান। এটাও কিন্তু হচ্ছে, এই নিত্যবিত্ত বর্তমানটাও কিন্তু আমাদের কি ওই বিশিষ্টকালের যে প্রয়োগ, সেই প্রয়োগ পড়লেই আমরা এটা বুঝতে পারি যে এটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান। কারণ একটা জায়গায় আমাদের বইয়ের মধ্যে এই জিনিসটা রয়েছে যে এই যে যখন তখন, মানে এরকম যদি শর্তযুক্ত হয়, শর্তযুক্ত যদি এরকম জটিল বাক্যের মধ্যে হয়, তখন কিন্তু দেখা যায় এরকম শর্তযুক্ত হলে কিন্তু সেই ক্ষেত্রে এই শর্তযুক্ত বাক্যগুলো কিন্তু সেক্ষেত্রে নিত্যবিত্ত বর্তমান হয়। এটা আমাদের স্লাইডের মধ্যে না থাকলেও আমাদের কিন্তু বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। তো আশা করি সেদিক থেকে খেয়াল করলে এই জিনিসটা মনে থাকার কথা। বিপদ যখন আসে তখন এমনি করেই আসে, এটা আমাদের বইটা খেয়াল করলে বুঝতে পারবো যে এটা কেন নিত্যবিত্ত বর্তমান হচ্ছে। তো আশা করি এই বিষয়টা বোঝা গিয়েছে। আর এটা কিন্তু ইম্পর্টেন্টও বটে, যখন বিপদ আসে তখন এমনি করে আসে, কারণ এটা কিন্তু একটা জটিল বাক্য। তো এই জটিল বাক্যগুলোও খুব সহজেই করা যায় যদি আমরা একটু কৌশল জানি, এই নিয়মগুলো যদি জানি। তাহলে এটার উত্তর হচ্ছে গ। এটার উত্তর কেন গ আশা করি বোঝাতে পেরেছি। তারপর বলা হচ্ছে কোনটি ঐতিহাসিক বর্তমান? ঐতিহাসিক, হ্যাঁ, তার মানে এখানে সবগুলাই বুঝতে পারছি যে বর্তমান। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তো এটা কি? এটা হচ্ছে স্থায়ী সত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ। আর 4 আর 3 7 হয়, এটাও হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে স্থায়ী সত্য। স্থায়ী সত্য। আর হচ্ছে লাস্টেরটা, আমি রোজ সকালে বেড়াতে যাই, তো এখানে রোজ যেহেতু বলছে তার মানে অভ্যস্ততা, তার মানে এই অভ্যস্ততা হলে যেটা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটাকে বলা হয় আর কি। আর 3 নম্বরটা, যেটা বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসন কি করেন, সিংহাসনে আহরণ করেন। তো এই যে এটা কি হবে, এটা মূলত যেটা হবে সেটা হচ্ছে যে এইটা ঐতিহাসিক বর্তমান হবে, যেটাকে আমরা হিস্টোরিক্যাল ডেট অর ডে, মানে ঐতিহাসিক দিন তারিখ এটাকে বলছি। তো এরকম ঐতিহাসিক দিন তারিখের কোনো ঘটনা বা ঐতিহাসিক কোনো লাইন যদি আমরা পাই, সেটাকে আমরা ঐতিহাসিক বর্তমান বলবো। তো এইভাবে যদি আমরা বিষয়গুলো ক্লু দিয়ে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে খুব সহজ হবে। আমরা কিন্তু পুরো ক্লাস জুড়ে কখনো কি করিনি, আমরা পুরো ক্লাস জুড়ে কিন্তু আমরা কোনো সংজ্ঞা পড়িনি। তো এটার উত্তর কেন গো আমরা বুঝতে পেরেছি। তো তারপর বলা হচ্ছে কোনটি পুরাঘটিত বর্তমানকাল? হ্যাঁ, এখানে ওই যে বই পড়ছে, হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি নামলো, তাহলে লে লাম, তাহলে হবে বেবে বো, পড়ছে, তাহলে এখানে হাসান বই পড়েছে, হাসান বই পড়েছে, হাসান বই পড়েছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে পুরাঘটিত বর্তমান যেহেতু বলেছে, পড়েছে এছে, তাহলে এছে এছো এছি। আবার অঙ্ক করেছি, এখানে এতক্ষণ অঙ্ক করেছি, এই এছি, এখানে এই দুটোই কিন্তু এখানে কি হচ্ছে, এই দুটোই কিন্তু মূলত এখানে সঠিক উত্তর। দুটোই যদি এখানে সঠিক উত্তর হয় তাহলে কি হবে, এটা উত্তরটা মূলত কয় হবে। কারণ কি, এইখানে আমার একটা কথা বলার আছে, উত্তর যদি দুটোই, প্রথম দুটো যদি ঠিক হয় সেক্ষেত্রে দুটোই যদি সঠিক, তাহলে আমি কোনটা উত্তর দিব? অনেক সময় কিন্তু এরকম সিচুয়েশন কিন্তু আসে। এই সিচুয়েশনে আমি কি উত্তর করব? আমি এখানে উত্তর কেন ক লিখলাম? ক লিখলাম এই কারণে যে যদি প্রশ্ন দুটোই, মানে প্রথম দুইটা অপশনে যদি সঠিক হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ক দেখাই, অনেক সময় খ দেখাই, কিন্তু আমরা এই কাজটা করবো না, আমরা কই দেখাবো। কেন? প্রশ্ন উত্তর যখন দুটাই সঠিক হয়, প্রথম দুইটা যখন সঠিক হয়, সেক্ষেত্রে প্রথমটাকেই সঠিক হিসেবে গণ্য করা হয়ে থাকে, কারণ এটা তো হচ্ছে একটা ওদের ভুল, প্রশ্নের ভুল। তো এই যে এই ভুলটা দেখানোর কারণ মূলত যেটা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন যদি কখনো আসে তাহলে আমাকে সর্বদাই অপশনের মধ্যে প্রথম যেটা সঠিক হবে সেটা কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে মূলত উত্তর হিসেবে ধরে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার।
তো আশা করি এটাও বুঝতে পেরেছ। তারপর পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ কোনটি? পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ, তাহলে আমাদের এখানে কি করতে হবে? এছে বের করতে হবে। তাহলে এছে কোনটা রয়েছে? হ্যাঁ, এছে কিন্তু শুধুমাত্র ওই যে বৃষ্টির পথে কাদা হয়েছে, এখানেই কিন্তু এছে হয়েছে। তো আশা করি তাহলে উত্তরটা কোনটা হচ্ছে? ঘ। কোনটি নিত্যবিত্ত অতীতকালের ঘটনা? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যবিত্ত অতীতকাল, তাহলে ততে তাম লাগবে। তাহলে আমরা গতেই আমরা দেখতে পাচ্ছি ততে তাম এরকমটা রয়েছে। তাহলে এটাই হচ্ছে মূলত কি? নিত্যবিত্ত অতীত। তাহলে উত্তর হচ্ছে গ। তো আশা করি এতক্ষণ ধরে তোমাদের ক্লাস করলে সেই ক্লাসটা কিন্তু করে এখন উত্তরগুলো পড়তে বা মানে উত্তর দিতে খুব সহজ হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানেও নিচের কোনটি নিত্যবিত্ত অতীত? তাহলে এই যে আমি গাইতাম, ওই যে শুরুতেই ততে তাম, তাহলে এই প্রথমটাই মূলত কি হচ্ছে? প্রথমটাই দেখেই যেহেতু প্রথমে বুঝতেই পারছি যে এখানে ততে তাম পাওয়া গিয়েছে, প্রথমটাই উত্তর। তার মানে এখানে উত্তর হচ্ছে ক। এই যে ব্যাপারগুলো এখন খুব সহজ হয়ে গিয়েছে আর কি, খুব সহজে বের করা যাচ্ছে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, এই বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে? তো এটা মূলত হচ্ছে গ, মানে নিত্যবিত্ত বর্তমান, কারণ এটা হচ্ছে কবিতার লাইন। কারণ কাব্যের লাইন আমি এই ব্যাখ্যাটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে না থাকলেও, মানে আমাদের স্লাইডের মধ্যে না থাকলেও, আজকে ক্লাস না থাকলেও বইয়ে কিন্তু এই ব্যবহারটা ছিল। সেটা হচ্ছে যে যদি কাব্যের কোনো লাইন বা কবিতা যদি কোনো লাইন চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেই কবিতার লাইনগুলো মনে রাখতে হবে, সবসময় কিন্তু নিত্যবিত্ত বর্তমান হবে। এই নিত্যবিত্ত বর্তমানেরটা একটু বেশি পরীক্ষায় আসে আর কি, এই জন্য এটা একটু ভালো করে মনে রাখাটা প্রয়োজন। এটা একটু অন্যরকম ছিল। এই অন্যরকমটা প্রশ্নে রাখার কারণ হচ্ছে এটাই যে বুঝতে যাতে সহজ হয়। তো আশা করি বিষয়টা খুব ভালো করে বোঝা গিয়েছে। তো এরপর বলছে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এখানে পড়ছিল, ছিলাম, তাহলে এখানে ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ হবে? এটা হচ্ছে ঘটমান অতীতকাল হবে, কারণ ছিলাম। তো খুবই সহজ। আচ্ছা, বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, এখানে দেখছিলেন, তাহলে ছিলাম, এখানে ন যুক্ত হয়েছে, তাহলে ছিলাম, এটা কি হবে? এটা মূলত হচ্ছে ক, ঘটমান অতীত হবে, কিন্তু এখানে ন যুক্ত হয়েছে। ওই যে ন যুক্ত হলেই তো এটা মূলত আপনি বলে সম্বোধন করা হচ্ছে। তো আপনি বলে সম্বোধন করলে তো আমাদের তো সমস্যা হওয়ার কথা না, এই জন্য এটা কি হবে? ঘটমান অতীত হবে, ক নাম্বারটাই। আশা করি বুঝতে পেরেছো তোমরা। কোনটি পুরাঘটিত অতীতকালের উদাহরণ? নিজের কোনটি পুরাঘটিত অতীতকাল? পুরাঘটিত অতীতকাল যেহেতু হবে, এ ছিলাম, দেখতে পাচ্ছি শুরুতেই এ ছিল, এ ছিলে, এ ছিলাম, তাহলে একার ছিলাম। আমি মানে আর আমার বোধহয় পরেরগুলো না পড়লেও চলছে, কারণ শুরুতেই আমি ক নাম্বারে সঠিক উত্তর পেয়ে গিয়েছি। এই হচ্ছে, এইভাবেই কিন্তু মূলত বের করতে হয়। তো যাই হোক, যারা এতক্ষণ ক্লাসে ছিলে তাদের সবাইকেই থ্যাংক ইউ এই দীর্ঘ ক্লাস করার জন্য। আশা করি তোমাদের কাছে এই ক্রিয়ার কাল নিয়ে মোটামুটি প্রশ্নগুলো সলভ হয়েছে। আমরা পুরো ক্লাসে কিন্তু আসলেই কোনো সংজ্ঞা পড়িনি, এবং আরও যে বিশিষ্ট কালে যে প্রয়োগগুলো যেগুলো বইয়ে রয়েছে সেগুলোর প্রয়োগগুলো খুব সহজ। আশা করি তোমরা অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে পুরো ব্যাপারটা আয়ত্তে আনবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো এক ক্লাসে।